আচ্ছা, আজকে আমরা এই চ্যাপ্টার যে 5 আমাদের সিলেবাসে পোর্শনটা আছে তার সেকেন্ড পার্টটা শুরু করছি। পার্ট 1 টা আগের দিন আমরা পড়েছিলাম আইসিডিএস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে কোন কোন প্রোগ্রাম পড়ে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল প্রোফাইলেক্সিস প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস ডিউ টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি, যার একটা এত বড় নাম বললাম এনটিপিপি বিভিএডি, তার ফুল ফর্ম হলো এটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাইট দ্য ফুল ফর্ম অফ এনটিপিপি বিভিএডি, ন্যাশনাল প্রোফাইলেক্সিস প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস ডিউ টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এটা লিখলে ফুল মার্কস। তো দিস প্রোগ্রাম ইজ বেসিক্যালি লঞ্চ ইন দ্য 1970। কত সালে লঞ্চ করেছিল আমরা দেখতে পাচ্ছি যে 1970 তে প্রোগ্রামটা ফার্স্ট লঞ্চ করেছিল। ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি, ইন্ডিয়া হলো প্রথম কান্ট্রি যে কিনা কি করেছিল, যে ন্যাশনাল প্রোগ্রাম অফ ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, বাচ্চাদের মধ্যে যখন বয়স, এই জিরোগুলো কোনোটাই জিরো হবে না, যখন বয়স জন্ম থেকে 3.5 বছর বয়স তাদেরকে ভিটামিন এ তাদের যাতে ডেফিসিয়েন্সি না হয় তাদেরকে সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। এবং দিস ইজ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম, অবশ্যই মায়ের এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতির জন্য তারা কিছু প্রকল্প রূপায়ণ করেছিল। তাদের মধ্যে কে সাহায্য করেছিল না, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এদের সাহায্য নিয়ে জন্ম থেকে শুরু করে 3.5 বছর পর্যন্ত বাচ্চার সাথে ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড ইন দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একসাথে যৌথ প্রয়াসে এনপিপিবি ভিএডি কি হয়েছিল, রূপায়িত হয়েছিল। কত সালে না 1970 সালে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বলতেই পারি যে এনপিপিবি ভিএডি কাদের জন্য লঞ্চ করেছিল না, জন্ম থেকে 3.5 বছর বয়সী বাচ্চা তার সাথে ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ ইমপ্রুভমেন্টের জন্য এরা বেসিক্যালি লঞ্চ করেছিল। তো দেখা যাক আর কি বলেছে না, বলেছে ইট ইজ এস্টিম দ্যাট 2% of the total blindness in India, ইন্ডিয়াতে 2% যে ব্লাইন্ডনেস অন্ধত্বের মানুষ ভুগছে তার ম্যাক্সিমাম পোর্শনটাই দেখা দিচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য। এবং নিয়ারলি 50% of the preschool children have eye problem, 50% বাচ্চা suffer from the preschool children are the vitamin A deficiency, and this program was started first 7 স্টেট, 7টা স্টেটে প্রথম এই প্রোগ্রামটা প্রথম কি হয়েছিল আমাদের ইন্ডিয়াতে অফ ইন্ডিয়া অ্যান্ড দেন স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি। 7টা স্টেটে ইন্ডিয়ার ফার্স্ট এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে কান্ট্রির আরো বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়েছিল। তাহলে এনপিপিবি ভিএডির অবজেক্টিভ কি না, ভেরি ইম্পর্টেন্ট না, to prevent blindness due to vitamin A deficiency by a massive dose of vitamin A given in oil form, যাতে ডেফিসিয়েন্সি না ঘটে তাই ভিটামিন এ তেল খাওয়ানো হয়। তোরা জানিস জন্মের সময় থেকেই খাওয়ানো হয় একদম 5 বছর বয়স পর্যন্ত। এবং টু এডুকেট দ্য মাদার রিগার্ডিং ভিটামিন এ রিচ ফুড, মাদের ভিটামিন এ রিচ ফুড কোনগুলো সেগুলোকে অ্যাওয়ার করা, যেটা তোদের সেদিনকে পোস্টার প্রেজেন্টেশন ছিল কমিউনিটি ডেভেলপমেন্টে, সেগুলোতে এই কথাগুলোকেই তুলে ধরতে হতো, এগুলোকেই বলতে হতো বড় বড় করে। and their consumption by their children, ভিটামিন এ ডেফিসিয়েন্সি যাতে না হয় সেই জন্য কমলা হলুদ রঙের শাকসবজি বেশি করে খাওয়াতে হবে। এবং তার সাথে কি করতে হবে, গভর্নমেন্ট যে ভিটামিন এ তেল দিচ্ছে সেটা নিয়মিত 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে হবে। তার সাথে কি করতে হবে না, টু অ্যাডপ্ট ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ইনস্টিড অফ হাউস টু হাউস ভিজিট। এই যে এএনএম জিএনএম যারা আছেন, এই আশা কর্মী যারা আছে, মিডওয়াইফ অক্সিলারি নার্স যারা আছে, তারা কি করে বাড়িতে বাড়িতে গিয়ে তারা অনেক সময় এই তেলটা বাচ্চাদের খাইয়ে আসে। এবং কোনো বাচ্চার চোখের সমস্যা আছে কিনা বা সেই সমস্যা থাকলে যদি তাদের ট্রিটমেন্ট না হয় তাদের অবশ্যই ডাক্তারের কাছে যেন যায়, ট্রিটমেন্ট করায় এবং তাদেরকে সচেতন করে, এগুলো হলো তাদের কাজ। তো সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পোর্শন কি না, রাইট দ্য অবজেক্টিভ অফ দ্য এনপিপিবি ভিএডি। ওকে,
এবং এদের টার্গেট গ্রুপ কারা না আমরা বলেছি যে জন্ম থেকে শুরু করে 3.5 বছর বয়স পর্যন্ত বেসিক্যালি এই তেলটা দেওয়া হয়। তাহলে টার্গেট গ্রুপ হলো অল চিলড্রেন of 6 months to 5 years, particularly those living in rural, tribal and urban slum area। এই জায়গায় যেসব বাচ্চাদের বয়স 6 মাস থেকে 5 বছর তারা, এবং তাদের সাথে যারা রুরাল এরিয়া, গ্রামীণ এলাকায়, ট্রাইবাল মানে যারা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং আরবান স্লাম এরিয়াতে বসবাস করে। তা প্রোগ্রাম কম্পোনেন্ট কি না, এই প্রোগ্রামটার ভেতরে কোন কোন উপাদান দিয়ে তৈরি, যেমন একটা খাবারকে আমরা বলি যে খাবারের কম্পোনেন্ট কি বা ইনগ্রেডিয়েন্ট কি, তো এই প্রোগ্রামটার কম্পোনেন্ট কি, এই প্রোগ্রামটার কম্পোনেন্ট হলো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন গিভেন অ্যাজ প্রোফাইলেক্সিস ডোজেস। এই যে তেল খাওয়ানো হয়, ঠিক আছে, কেমন ভাবে খাওয়ানো হয় না, দ্য ফার্স্ট ডোজ, প্রথম ডোজটা দেওয়া হয় 1000 IU ইন্টারন্যাশনাল ইউনিট ইন অয়েল ফ্রম ইজ ওরালি, মুখের ভেতরে ডিরেক্ট এই তেলটা দিয়ে দেওয়া হয়, এবং এজ কত থাকে 9 মাস পর্যন্ত, অ্যালং উইথ মিজলস ভ্যাকসিন, ঠিক আছে, মিজলস মামস রুবেলা MMR যখন দেওয়া হয় তার সাথে ভিটামিন এ অয়েলটাও কিন্তু 1000 ইউনিট একটা বাচ্চাকে 9 মাস পর্যন্ত তাকে দেওয়া হয়, ঠিক আছে। দেন বলেছে the subsequent doses 2000 IU at given 18 month, মানে 2 বছর বয়স পর্যন্ত 2000 ইউনিট করে দেওয়া হয়, 24 মাসে একবার, 30 মাসে একবার, 36 মাসে একবার, ঠিক আছে। তারপরে 5 doses on total are provide to prevent vitamin A অকুলার ডেফিসিয়েন্সি ডিজিজ, মানে এটুকু তোমরা বোঝো যে প্রথম একটা বাচ্চার বয়স যখন 9 মাস থাকে তখন তাকে 1000 IU ইউনিট খাওয়ানো হচ্ছে ভিটামিন এ অয়েল, তারপর বয়স বাড়ার সাথে সাথে একদম 5 বছর বয়স পর্যন্ত তাকে 2000 IU ইউনিট তাকে খাওয়ানো হয়, যাতে করে কি হয় যে প্রিভেন্ট দ্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস হিজ অর হার বডি, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি ইভ্যালুয়েশন, কিভাবে ইভ্যালুয়েশন হয়, যে কোনো প্রকল্প আমরা এতক্ষণে বুঝে গেছি যে শুধু শুরু করলেই হবে না, সেটাকে মনিটরিং করতে হবে। যেমন তোদের, যে আমি যদি সাপোজ ধর শুধু পড়িয়ে চলে গেলাম আর কোনো পরীক্ষা নিলাম না, পড়া ধরলাম না, কোনো ইভ্যালুয়েশন হলো না, তাহলে কি বোঝা যাবে আদৌ কোন ছেলেমেয়ের কেমন প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না, সেরকম যে কোনো কাজের একটা ইভ্যালুয়েশন দরকার। সেই ইভ্যালুয়েশনটা কারা করছে না, this is the very important term child survival and safe motherhood CSSM, এরা করছে 1992 to 1993 সাল থেকে এরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তার সাথে দেখা যাচ্ছে যে তারা কিভাবে কাজ করছে না, there are no such studies have been conducted to evaluate the program of the progress of the program of national level। দেখা গেছে বিভিন্ন স্টাডির মাধ্যমে এই যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের বিরাট কোনো উন্নতি ঘটেনি। কেন ঘটছে না, তার মানে কি সমস্যা আছে না, the prevalence of VAD vitamin A deficiency in the country is a problem in certain geographical area। বেসিক্যালি একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে এই প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে। কোন কোন এরিয়া সেগুলো, লাইক গয়া, পাটনা, বিকানির, লোকেটেড ইন সোশিও ইকোনমিক্যালি পুয়ার রিজিয়ন অফ দ্য কান্ট্রি, যারা বোঝেই না যে ভিটামিন এ তেলটা খাওয়া উচিত, এই ডেফিসিয়েন্সির ফলে চোখ অন্ধত্ব হয়ে যেতে পারে, তাদেরকে বোঝানো আজ পর্যন্ত ভালো করে সম্ভবপর হয়নি। দেখবি স্বাস্থ্য কেন্দ্র থেকে অনেক সময় যে ওষুধ আমাদের বাড়িতে দিতে আসে আমরাও কিন্তু খাই না, ফেলে দিই, ঠিক আছে, তো তাদেরকে আজও পর্যন্ত বোঝানো সম্ভব হয়নি। দেন আমরা দেখতে পেয়েছি যে কভারেজ level of vitamin A supplementation to the children are low due to various reasons like inadequate outreach, ভিটামিন এ তেল নিয়ে বিভিন্ন ডোর টু ডোর স্টেপে পৌঁছানো সম্ভব হচ্ছে না, inadequate and irregular supply, নিয়মিত সাপ্লাই নেই, lack of monitoring and supervision, হেলথের লোকদের গাফিলতি, vertical approach of the program with lack of community participation, যখন কোনো প্রোগ্রাম হচ্ছে ধর 1000 জনের জন্য ভিটামিন এ তেল খাওয়ানো হবে, একটা কমিউনিটিতে সেই রকম একটা ক্যাম্প করা হচ্ছে, দেখা যাচ্ছে 100 লোক আসলো, 900 লোক আসলোই না, তো তখন প্রোগ্রামটা সাকসেসফুল রান করে না, লসে রান করে, তখন আর এই প্রোগ্রামগুলোর মানে রান করানো সম্ভবপর হয় না।
দেন আমরা দেখতে পাচ্ছি evaluate of the impact of vitamin A supplementation on mortality and morbidity shows no significant impact of vitamin A on mortality and respiratory tract infection among children. মানে কি vitamin A supplementation on mortality and morbidity shows no significant impact of the vitamin A. মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে মানুষ মারা যায় না, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে মানুষ অন্ধ হয়ে যায়। তো সেইটা অনেক পরে ধরা পড়ে, তখন কিছু কিছু মানুষের অজ্ঞতার কারণে তারা বলে তেলটা না খেলে কি হবে, আমি তো মরে তো যাব না, আমার তো অন্য কোনো সমস্যা হবে না, না চোখে একটু কমই দেখবো। এই কারণে কি হচ্ছে, এই প্রোগ্রামটা সাকসেসফুলি লঞ্চ করছে না, সাকসেসফুলি রান করছে না। ঠিক আছে, সেই 92 সাল থেকে শুরু হয়েছিল, আজও কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি উত্তরোত্তরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস। তাহলে এখান থেকে কি ইম্পর্টেন্ট রইলো, তার অবজেক্টিভ, টার্গেট গ্রুপ, তার সাথে ইভ্যালুয়েশন, আর ইম্পর্টেন্ট হলো কাদের মধ্যে এটা মানে দেওয়া হয়, আর এর ফুল ফর্ম কি, কত সালে লঞ্চ করেছিল, ইন্ডিয়াতে ফার্স্ট লঞ্চ করেছিল। ঠিক আছে, এইটুকুই হলো ইম্পর্টেন্ট। যদি তোমাদের শর্ট নোট লিখতে দেয়, ঠিক এই পয়েন্টগুলোকেই তোমরা বুলেট করবে, পয়েন্ট করবে, আর এইটুকু পোর্শনই লিখবে। ওকে, যেগুলো আন্ডারলাইন করা আছে। বেশ, চলো নেক্সট, ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এর ফুল ফর্ম কি, NNAPP। কত সালে লঞ্চ করেছিল, 1970 সালে। এরা কাদের ওপর বেসিক্যালি কাজ করছে না, এই প্রোগ্রামটা ইন্ডিয়াতে ফার্স্ট লঞ্চ করেছিল, ঠিক আছে, 1970 সালে। প্রথম দেখা গেছে মোস্ট ভার্নারেবল সেকশন ইন আওয়ার কান্ট্রি আর প্রেগনেন্ট উইমেন, nursing mother and women that's age group are the 15 to 45 years. That's the important part. যে NNAPP কাদের ওপর প্রচলিত, মানে কাদের ওপর অ্যাকচুয়ালি এই প্রকল্পটা রূপায়িত হয়েছে, কারা সাহায্য পায় না, এরা। ঠিক আছে, কারা, প্রেগনেন্ট মাদার, নার্সিং মাদার অ্যান্ড উইমেন অফ এজ গ্রুপ 15 থেকে 45, 15 to 45 ইয়ার্স। বেসিক্যালি দেখা যাচ্ছে যে সার্ভের মাধ্যমে WHO যে রিপোর্ট দিয়েছে, সেখানে 50% অফ চিলড্রেন, কোথায় গেল, হ্যাঁ, 50% অফ চিলড্রেন, 50% প্রেগনেন্ট অ্যান্ড নার্সিং মাদার অ্যান্ড 30% অ্যাডাল্ট মেল আর ফাউন্ড টু বি অ্যানিমিক। এখনো আমাদের দেশে অ্যানিমিয়ার সংখ্যা দিনের দিনে বাড়ছে। সব থেকে সাফারার কারা, চিলড্রেন এবং প্রেগনেন্ট এবং অ্যাডোলেসেন্ট গার্ল অলসো, অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল। ওকে, এবং তার সাথে অ্যাডোলেসেন্ট গার্লরাও। তো এদের অবজেক্টিভ কি, এটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত অবজেক্টিভ, বেনিফিশিয়ারিজ, টার্গেট গ্রুপ, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলেছে দেখা যাক না, টু অ্যাসেস দ্য প্রিভিলেন্স of anemia, the mother and young child through estimation of serum hemoglobin level. ফার্স্টেই বলেছে যে আমাদের বডিতে হিমোগ্লোবিন লেভেল কত আছে সেটা আগে দেখতে হবে, যে সেটা দেখে বুঝতে হবে যে তার অ্যানিমিয়া তার আছে কি তার নেই। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, to put mother and children with the hemoglobin level 10 gram per dl and 8 gram per dl respectively on, প্রত্যেকটা মায়ের এবং বাচ্চার ক্ষেত্রে 10 গ্রাম, মাদের 10 গ্রাম পার mg per dl ইউনিট লিখতে ভুলবি না। তাহলে মাদের ক্ষেত্রে 10 mg per dl, বাচ্চাদের ক্ষেত্রে 8 mg per dl, যেন হিমোগ্লোবিন লেভেল অবশ্যই থাকে। 10 এর নিচে নেমে যাওয়া মানে পেশেন্ট সাফার ফ্রম দ্য অ্যানিমিয়া, এবং 13-14 যত উপরের দিকে থাকবে তত ভালো। ঠিক আছে, মিনিমাম 10 থাকতেই হবে। দেন কি বলেছে, হ্যাঁ, দেন বলেছে to monitor constantly the quality of the tablet distribution and consumption and to check periodically and hemoglobin level of the beneficiaries. বলেছে যে ওষুধটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, তার কোয়ালিটিটাও জাজমেন্ট করতে হবে, সেটা এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটাও দেখে নিতে হবে, এবং সেটা যখন খাচ্ছে সেই খাওয়ার পদ্ধতি, যে খাবারের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার 8 ঘন্টা আগে পরে চা বা কফি আপনি খাবেন না,
এই কথাটুকু কমিউনিটিতে যাবে। তোমরা হয়তো অনেক কিছু জানো, এত কথা কমিউনিটিতে বলতে হবে না। এত কথা বলার জন্য তোমাদের পরীক্ষার খাতা আছে, তোমাদের সেমিনার আছে, ওয়েবিনার আছে, তোমাদের প্রেজেন্টেশনের প্ল্যাটফর্ম আছে, কিন্তু কমিউনিটিতে তুমি যখন বলবে তোমার আয়রন সম্পর্কে এইটুকু তথ্যই যাবে যে ভাতের সাথে প্রতিদিন 1 টুকরো করে লেবু অবশ্যই খাবেন যাতে আয়রনটা শোষণে সাহায্য করে। এবং কি হবে, যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট গভর্নমেন্ট থেকে যেটা দিচ্ছে সেটা আমাদের খাবার যতটা আমরা আয়রন ফুড খাচ্ছি তার যেটুকু ঘাটতি রয়ে যাচ্ছে সেটা সাপ্লিমেন্টেশন হিসাবে মাল্টিভিটামিন ট্যাবলেট দিচ্ছে, সেটা খাওয়া অবশ্যই জরুরি, এটা কোনো খারাপ জিনিস নয়। এবং সেই ট্যাবলেটটা খাওয়ার 1/2 ঘন্টা আগে বা পরে অবশ্যই আপনি চা কফি খাবেন, তার আগে পরে চা কফি খাবেন না। এবং যে কোনো ভরা পেটে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন, হয় দুপুর বেলায় নয় রাত্রিবেলায়, ঠিক আছে? এই কথাগুলো কমিউনিটি সার্ভে যখন তোমরা করলে, পোস্টার প্রেজেন্টেশন করলে, এই কথাগুলো এইভাবে তাদের কাছে পৌঁছাবে। আচ্ছা, দেন আমরা কি দেখতে পাচ্ছি, টু মোটিভেট অ্যান্ড দ্য মাদার থ্রু নিউট্রিশন এডুকেশন টু কনজিউম আইএফএ ট্যাবলেট, মাকে এইটা বিষয়ে সচেতন করতে হবে যে আইএফএ ট্যাবলেট পেলে তোমাকে ফেলার জন্য গভর্নমেন্ট দিচ্ছে না, স্কুল থেকে দিচ্ছে না, আইএফএ ট্যাবলেটটা খেতে দিচ্ছে, ঠিক আছে? সেটা খেতে হবে, তার ভালো দিকটা বোঝাতে হবে, খারাপ দিকটাও বোঝাতে হবে, ঠিক আছে? টু গিভ দ্য সেম টু দেয়ার চিলড্রেন, এবং তারা যাতে মা এবং বাচ্চা, মাকে যদি আমরা বোঝাতে পারি সে তার বাচ্চাকে বোঝাবে, তাহলে আমার কাজ মিটে গেল, মাকে বোঝানো সহজ বাচ্চাদের থেকে, ঠিক আছে? Then beneficiaries কারা? The women of age group 15 to 45 years, pregnant and lactating mother, children 1 to 5 years, and women using IUD. IUD মানে intrauterine device of family planning এর জন্য যারা IUD ইউজ করে, intrauterine device, ঠিক আছে? তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারটা দেখা দেয়, তাদেরকেও আইএফএ ট্যাবলেট খাওয়া জরুরি। ওকে, বোঝা গেছে? ওকে, দেন প্রোগ্রাম স্ট্র্যাটেজি, যে আমরা বলেছি যে কোনো প্রোগ্রাম যখন লঞ্চ করে সেই প্রোগ্রামটার কিছু শর্ট টার্ম পলিসি থাকে, কিছু লং টার্ম পলিসি থাকে। তো দেখা যাক যে এখানে কি ধরনের পলিসি নিয়ে আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারকে প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্ট নেমেছে সোসাইটিতে। দেখা যাক, প্রথমে হলো শর্ট টার্ম স্ট্র্যাটেজি। কি না, ঠিক যেটুকু কথা দাগ দেওয়া আছে এটুকু লিখলেই হবে, বেশি কথা তোমাদের লেখার কোনো দরকার নেই। প্রোগ্রাম স্ট্র্যাটেজি ফার্স্ট বুলেট করবে, শর্ট টার্ম স্ট্র্যাটেজি, ঠিক আছে? আন্ডার দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারে ট্যাবলেট কন্টেনিং আয়রন ফলিক অ্যাসিড, তাহলে কি লিখবে? আন্ডার দিস প্রোগ্রাম ট্যাবলেট কন্টেনিং আইএফএ, আইএফএ হয়ে গেল আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট অর ফলিফার, এই ওষুধটার আরেকটা নাম হলো ফলিফার, ঠিক আছে? ডাক্তাররা এটা লেখে। ট্যাবলেট ইজ ডিস্ট্রিবিউটেড টু এক্সপেক্টেড বা প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার, আইইউডি ইউজার্স অ্যান্ড প্রিস্কুল চিলড্রেন অ্যান্ড অলসো দ্য অ্যাডোলেসেন্ট গার্লস। মিটে গেল, আর কিচ্ছু লিখতে হবে না এখানে। এবার তোমাদের জানার জন্য আরেকটুখানি আমি বলে দিই, দ্য আইএফএ ট্যাবলেট ইজ কন্টেনিং 100 mg অফ এলিমেন্টাল আয়রন, প্রত্যেকটা আয়রন ট্যাবলেটে 100 mg করে এলিমেন্টাল আয়রন থাকে, এবং 500 mcg ফলিক অ্যাসিড থাকে, যেটা উইমেনদের প্রেগনেন্ট ল্যাকটেটিং পিরিয়ডে, অ্যাডোলেসেন্ট গার্লদের, আইইউডি ইউজার্সদের ভীষণ ভীষণ জরুরি, ঠিক আছে? এবং এইটা কতদিন দেওয়া হয় না, ডিউরিং দ্য লাস্ট 100 days অফ দ্য প্রেগনেন্সি, মানে ফার্স্ট 3 মাস আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া খুব জরুরি, অ্যান্ড 100 days অফ দ্য ডিউরিং ল্যাকটেশন, এবং 100 দিন ল্যাকটেশনে, 100 দিন প্রেগনেন্সিতে, 100 দিন ল্যাকটেশনে, এটা খাওয়া খুব জরুরি। ওকে, ইন কেস অফ দ্য প্রিস্কুল চিলড্রেন, তাদের ক্ষেত্রে কেমন ভাবে ওষুধটা তৈরি হয় না, 20 mg এলিমেন্টাল আয়রন এবং 100 mcg ফলিক অ্যাসিড ডে আর ডিস্ট্রিবিউটেড ইন আ ইয়ার। এই কথাগুলো তোমাদের এজন্যই জানতে হবে, আগামী দিনে তোমরা যদি কমিউনিটি ফিল্ডে কোনো চাকরি বাকরি পাও, তখন ওষুধগুলো ডাক্তারের সাথে সাথে তোমাকেও এই নলেজটা রাখা উচিত, একটা ওষুধের গায়ে যে কম্পোনেন্ট লেখা থাকে যে কত এমজি এটাতে আয়রন আছে, সেটা পড়ে যেন তুমি বুঝতে পারো যে যার গায়ে 20
এমজি লেখা থাকবে সেটা বাচ্চাদের দেব, যার গায়ে 100 লেখা থাকবে সেটা বড়দের দেব বা প্রেগন্যান্ট ল্যাকটেটিং এর দেব। এই কনসেপ্টটুকু যেন তোমার মধ্যে থাকে, ওই 20টা বড়দের দেবো আর 100টা বাচ্চাদের দেবো, এই ভুলটা যেন তোমার না হয়ে যায়। সো দিস ইজ দ্য কনসেপ্ট ফর মানে অনলি অ্যান্ড মানে সেলফ, অনলি সেলফ, ঠিক আছে, নিজের বোঝার জন্য এটা আমি বলে রাখলাম। যদি লিখতে পারো ভালো, যদি না লিখতে পারো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি মেল মাল্টিপারপাস ওয়ার্কার, MMWS, এরা বেসিক্যালি কোথা থেকে এই ওষুধটা নেয়, কারণ অ্যাডাল্ট মেলও আমরা দেখেছিলাম তাদের ক্ষেত্রেও আইএফএ ট্যাবলেটটা জরুরি। and other health functionaries working in PHC, PHC full form কি, পাবলিক হেলথ সরি প্রাইমারি হেলথ কেয়ার, পিএইচসি হলো প্রাইমারি হেলথ কেয়ার, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র যেগুলো তোদের গ্রামে গঞ্জে থাকে, ডিস্ট্রিবিউট দিস ট্যাবলেট, এখান থেকে তারা এই ট্যাবলেটটা নেয়। অনেক বাচ্চা আছে যারা সলো করতে পারে না, মানে ট্যাবলেটটা গিলতে পারে না, তাদের ক্ষেত্রে এটা কন্টেনিং সিরাপ আকারে দেওয়া হয় 2 ml, তাদেরকে প্রতিদিন সারা দিনে একবার করে খাওয়ানো হয়। তাহলে এটা গেল শর্ট টার্ম স্ট্র্যাটেজি, ক্লিয়ার হয়েছে এটুকু? ওকে, দেন গেল ইন্টারমিডিয়েট টার্ম স্ট্র্যাটেজি। এখানে কি করছে দেখো ভালো করে বোঝো, এখানে বলেছে 5 গ্রাম অফ দ্য ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট FeSO4 কমা দিয়ে 7H2O per kg is added, কোথায় অ্যাড করছে না, in this view of widespread of the prevalence of the iron deficiency anemia, যখন এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা যখন ওয়াইডলি স্প্রেড করে গেছে, তাদেরকে পপুলেশন থেকে কিভাবে আমরা রিমুভ করব না, ফর্টিফিকেশন অফ ফুড উইথ আয়রন ইজ পারমিটেড অ্যাজ দ্য প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি ইন ইন্ডিয়া, ফর্টিফিকেশন অফ কমন সল্ট। একটা কথা ভালো করে বোঝ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, একদম রিসেন্ট আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, তারা আমরা যে নুন খাচ্ছি না, এতদিন আমরা জানতাম নুনটা শুধু ফর্টিফাইড আয়োডিন আছে, তো তারা এখন ডাবল বার্ডেন, যেহেতু ম্যালনিউট্রিশন এত বেড়ে যাচ্ছে, তো তারা এই নুনের মধ্যেও কিন্তু আয়রনকে পুশ করে দিচ্ছে, যে নুনের ভেতরেও 2 রকম 3 রকম ফর্টিফাইড ঘটিয়ে দিচ্ছে যে কোনো খাবারে, কারণ নুনটা আমরা ডেলি ম্যাক্সিমাম মানুষ আর ইনটেক প্রত্যেকটা মানুষই 5 mg করে নুন খায়, তাই না, তো তার মধ্যে সল্ট আমরা আয়োডিন তো প্রবেশ করাচ্ছি এবং তার সাথে আয়রনও ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা নিম তৈরি করেছে, এখন অনেক নুনের ভেতরেও তোরা এটা দেখতে পাবি, একদম রিসেন্ট আর্টিকেল। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যখন ওয়াইড স্প্রেডে অ্যানিমিয়া ছড়িয়ে পড়বে তখন ফর্টিফাইড বা ফর্টিফিকেশন ঘটাতে হবে ফুডের মধ্যে, উইথ আয়রন ইজ পারমিটেড অ্যাজ দ্য প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি, সমস্ত খাবারের ভিতর ফর্টিফিকেশন ঘটিয়ে দিতে হবে আয়রনের, তাতে কি হবে, অনেকটা প্রিভেলেন্স রেটটা অনেক আস্তে আস্তে কি হবে, যে আমাদের এই যে এফিসিয়েন্সি রেটটা আস্তে আস্তে কমবে। এবং আমরা দেখতে পাচ্ছি ইন ইন্ডিয়া fortification of common salt is developed and demonstrated to be effective through field trial by NIN, এই মাত্র বললাম না NIN, to prevent iron deficiency anemia, তারা সল্টের মধ্যেও কিন্তু কি করছে, আয়রনকে পুশ করে দিচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তাহলে তোমরা এখানে এইটুকু কথা শুধু লিখবে, in the view of widespread prevalence of iron deficiency anemia in different segment of populations, mean fortifications of food with iron is permitted as the preventive strategy. Stop, কিচ্ছু লিখতে হবে না আর, ওকে। আর যদি এটা না লিখতে পারো তাহলে এইটুকু লিখবে, in India fortification of common salt is developed and demonstrated to be effective through field trial by NIN to prevent iron deficiency anemia, তার সাথে এই কথাটা জুড়বে, কেউ প্রথমটা জুড়বে কেউ দ্বিতীয়টা জুড়বে। 5 গ্রাম অফ ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট, এটা অবশ্যই লিখবে, কমা দিয়ে 7H2O per kg is added, প্রত্যেকটা নুনের প্যাকেটে 5 গ্রামের ভেতরে ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারটা আমাদের অনেকটা হলেও কমাতে আমরা পারি। তাহলে প্রথম আমরা স্ট্র্যাটেজি পেলাম শর্ট টার্ম,
দ্বিতীয় পেয়েছি ইন্টারমিডিয়েট, দেন পেয়েছি লং টার্ম স্ট্র্যাটেজি। কি লং টার্ম স্ট্র্যাটেজি কি না, প্রমোটিং দ্য কনসাম্পশন অফ আয়রন রিচ ফুড, বেশি বেশি আয়রন রিচ ফুড খেতে হবে। এবার তোমরা যখন সেদিনকে প্রেজেন্টেশন দিচ্ছিলে বলছিলে আয়রন রিচ ফুড বেশি খেতে হবে, তো হুইচ কাইন্ড অফ ফুড আর কন্টেনিং আয়রন রিচ, সেটা তো বলতে হবে, নাহলে লোকে বুঝবে কি করে। তা আয়রন রিচ ফুড কারা, এই বার্তাটুকু যাবে কমিউনিটির কাছে। কারা না, গ্রিন লিফি ভেজিটেবলস, সিরিয়ালস, পালসেস, বাজরা, রাগি, তারপর মাছ, মাংস, ডিম, দুধ, তাদের সবার মধ্যে আছে আয়রন। ঠিক আছে, and consumption of vitamin C rich food increase the iron absorption. This is the very important line, যেটা কখনো আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যখন বোঝাবো, অ্যানিমিয়া বোঝাবো, এই কথাটা বলতে কখনো ভুলবো না। এটা তোমরাই শুধুমাত্র বলতে পারবে, এটা এই কথাটা তোমরাই বলতে পারবে, অন্য কেউ কোনো ফিল্ড থেকে বলতে পারবে না, যে ভিটামিন সি আয়রন অ্যাবসর্পশনকে কি করে ত্বরান্বিত করে, যে আমরা আয়রন খাবারে যখন ইনটেক করছি তার সাথে আমরা এক টুকরো ভিটামিন সিও যেন সেখানে ইনটেক করি। সেটা কখন সম্ভব না, আইদার দুপুরের খাবারে অথবা ব্রেকফাস্টে। ঠিক আছে, রাত্রেবেলা তো আমরা সাইট্রাস ফুড কম খাই অ্যাসিডিটির জন্য, তাহলে হয় দুপুরে নয় ব্রেকফাস্টে, তো দুপুর বেলাটা হলো সব থেকে বেস্ট। এটুকু বোঝা গেছে? ওকে, তাহলে ইভ্যালুয়েশন কি, কিভাবে ইভ্যালুয়েশন করা হয় না, দিস প্রোগ্রাম রিকোয়ার এস্টিমেশন অফ হিমোগ্লোবিন হোয়াইল দ্য ফাংশনারিজ আর নট প্রোভাইড উইথ দ্য ফেসিলিটি। কিভাবে ইভ্যালুয়েশন হচ্ছে না, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হ্যাজ ইন্ট্রোডিউসড ডবল ফর্টিফাইড সল্ট, দ্যাট ইজ আয়রন অ্যান্ড আয়োডিন ফর্টিফাইড সল্ট, অলরেডি মার্কেটাইজড হয়ে গেছে। অনেক নুন এতদিন তোরা জানতিস আয়োডিন বেসড নুন খাস, এখন থেকে জানবি আয়োডিনের সাথে আয়রনও থাকে অনেক নুনের মধ্যে, সেটা প্যাকেটের পিছনে নিউট্রিয়েন্ট ভ্যালুটা দেখে নিতে হবে। দেন আমরা পড়ছি নেক্সট প্রোগ্রাম, ন্যাশনাল গয়টার কন্ট্রোলিং প্রোগ্রাম অর আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। ফুল ফর্ম কি? IDD. Very good. IDD. So this program basically introduced the Director General of Health Service for endemic goiter. Endemic goiter মানে কিছু রিজিওনাল জায়গায়, বিশেষ করে পার্শ্ববর্তী মানে যেগুলো পাহাড়ি এলাকা আছে না, হিমালয়ের পাদদেশে যেসব গ্রাম, যেসব শহর আছে, সেই সব জায়গায় আয়োডিন ডেফিসিয়েন্সি সব থেকে বেশি দেখা দেয়। তো এখানে পার্বত্য এলাকার জলের মধ্যে, মাটির মধ্যে আয়োডিনের যে পরিমাণ সেটা অনেক কম থাকে। আমাদের এই সমতল এলাকায়, মালভূমি এলাকায় এগুলো যথেষ্ট পরিমাণে থাকে, ন্যাচারালি হওয়ার কথা নয়। তো আমাদের এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে, এখন তো মানে এতটাই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমাদের এখানেও বেসিক্যালি আমরা আয়োডিন কিন্তু পাই, বাট আয়োডিনটাকে আমরা ইউটিলাইজেশন করতে পারছি না ডিউ টু দ্য লাইফস্টাইল ডিসঅর্ডারস অর লাইফস্টাইল ফ্যাক্টরস। এর ফলে কি হচ্ছে, আমাদের হাইপো বা হাইপার থাইরয়েডিজমে আমাদের এখানকারও ম্যাক্সিমাম মানুষজন আর সাফার করছে, এবং ডিউ টু দ্য স্ট্রেস, বেসিক্যালি আমাদের এখানে যে ডিসঅর্ডারটা ঘটছে তার প্রধান থাইরয়েডিজমের কারণ হলো স্ট্রেস, সেটা কিন্তু খাবার থেকে নয়। ওকে, চলো দেন কি দেখতে পাচ্ছি, হ্যাঁ 1962 সালে প্রথম এটা কি করেছিল, দ্য প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস এন্ডেমিক গয়টার এরিয়া। 1962 সালে ফার্স্ট তারা আইডেন্টিফাই করেছিল। কোন এরিয়াগুলো? এইমাত্র বললাম হিমালয়ান এবং সাব হিমালয়ান বেল্ট যেগুলো আছে, তাদের মধ্যে ইন্ডিয়াও পড়ছে। বেসিক্যালি উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, এই জায়গাতে এই আইডিডি আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার সব থেকে দেখা দিচ্ছে। এদের অবজেক্টিভ কি না, টু আইডেন্টিফাই গয়টার এন্ডেমিক রিজিয়ন, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ পার্টটা, টু আইডেন্টিফাই গয়টার এন্ডেমিক রিজিয়ন, কোন জায়গায় এই ধরনের এন্ডেমিক গয়টার গুলো হচ্ছে, টু প্রোভাইড আয়োডাইজ সল্ট টু এন্ডেমিক এরিয়া, তাদেরকে অবশ্যই নুনটা আয়োডাইজড খেতে হবে, to assess the impact of the program over a period of time, একটা নির্দিষ্ট সময় ধরে তাদেরকে অ্যাসেস করতে হবে। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি
প্রোগ্রাম কম্পোনেন্ট কি কি আছে আইডিডি প্রোগ্রামটার ভেতরে কি কি আছে না আইডিডি ইজ ইজিলি প্রিভেন্টেবল আমরা সহজেই আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারকে প্রিভেন্ট করতে পারি বিকজ আমরা রেগুলার ডায়েটে সল্ট ইনটেক করি এবং সেই সল্টটা যদি হয়ে থাকে আয়রন ডেফিসিয়েন্সি সল্টটা যদি হয়ে থাকে আয়োডাইজ সল্ট তাহলে তো কোনো গল্পই নেই তাহলে অবশ্যই আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারবো There are 4 essential components of IDD control program. কি চারটে iodized salt and oil distributions. Iodized salt অবশ্যই খেতে হবে এবং oil distribution. IDD মানে iodine deficiency disorders এর সাথে গভর্নমেন্ট থেকে কিছু iodized oilও ডিস্ট্রিবিউট করে সেটাও খাওয়া যেতে পারে iodine monitoring and surveillance ম্যান পাওয়ার ট্রেনিং মাস কমিউনিকেশন এগুলো হলো তাদের কম্পোনেন্ট এই জিনিসগুলো সব সময় সুপারভিশন হচ্ছে মনিটরিং হচ্ছে কোন এরিয়াতে হচ্ছে কাদের মধ্যে হচ্ছে কেন তাদের মধ্যে হচ্ছে তারা কি আয়োডাইজ সল্ট খাচ্ছে না বা একটা নির্দিষ্ট সময় ধরে তাদের মনিটরিং হচ্ছে কি হচ্ছে না এগুলো দেখা হয় এই চারটে পয়েন্টকে এবার একটু ডেসক্রিপশন আমি করে দিচ্ছি আয়োডাইজ সল্ট অ্যান্ড অয়েল ডিস্ট্রিবিউশন কি হচ্ছে এখানে কি ঘটছে না আয়োডিনেশন অফ সল্টের মধ্যে আয়োডাইজড ঘটানো হচ্ছে আমরা বুঝবো কি করে ভাতের থালায় যদি আমরা আয়োডাইজ সল্টকে রাখি তাহলে আমরা দেখতে পাবো যদি এক টুকরো লেবুর রস সেটাতে চিপকে দিই তাহলে দেখবো রংটা ব্লু কালার হয়ে গেল দ্যাটস দিস সল্ট আর কন্টেন্ট অফ দ্য আয়োডিন এটা হলো আয়োডিনের টেস্ট এটা বোঝার উপায় তোরা মনে হয় প্র্যাকটিক্যালটা করেও ছিলিস So iodination of salt is now widely used as a preventive public health measure against endemic goiter. এটা ফার্স্টেই বোঝার প্রধান কারণ হলো ভাতের মধ্যে নুন যখন আমরা খাই লেবু একটু টিপে যদি দিই তাহলে দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে The administration of potassium iodate KiO3 is added in the common salt. যে আমরা যে আয়োডাইজ সল্ট বলছি তার মধ্যে এই কম্পোনেন্টটা যোগ করা থাকে This salt should contain 30 ppm iodine at production level and 15 ppm at the consumption level. যখন প্রোডাকশন করা হয় তখন 30 ppm থাকে প্রোডাকশনের পর কিছু তো লস হয় এবং যখন আমরা কনজাম্পশন করি সেটা 15 ppm হয়ে যায় ওকে দেন আমরা দেখতে পাচ্ছি iodized salt is the most ecological convenient and effective means of mass prophylaxis in endemic area মানে বিস্তীর্ণ এলাকায় আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারকে প্রিভেন্ট করতে গেলে যেভাবে তোমাদেরকে বলা হবে কমিউনিটিতে বলা হবে তারা যেন সেভাবেই পালন করে যদি পালন করে এই ডিজিজটাকে প্রিভেন্ট করা কোনো ব্যাপার নয় এটা কিন্তু ইজিলি প্রিভেন্ট করা যায় বা সম্ভবপর হয়ে থাকে দেন আমরা দেখতে পাচ্ছি ম্যান পাওয়ার ট্রেনিং প্রত্যেকটি মানুষ যারা এন্ডেমিক রিজিয়নে কাজ করছে যারা কমিউনিটি নিউট্রিশনিস্ট তাদেরকে যেভাবে ট্রেন করা হবে তারা যেন সেইভাবেই কাজ করে যেমন সবার আগে কমিউনিটি নিউট্রিশনিস্ট যারা হয়ে থাকে যখন তারা এই ধরনের সচেতনামূলক শিবিরে যায় তারা বলে যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার দূর করতে গেলে নুনের যে কৌটো হয় না সেই কৌটোটাতে কি করতে হয় যে যখন তারা নুনটা খাবে সেই নুনটা যেন অবশ্যই কৌটোটা ঢাকা থাকে নুনের কৌটোটা যেন খোলা না থাকে তাহলে কি হয় আয়োডিনটা উড়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে এই জন্য কাঁচের শিশিতে নুনকে সবসময় প্রিজার্ভ করতে হয় দেন কি বলেছে হ্যাঁ দেন বলেছে মাস কমিউনিকেশন দা মাস কমিউনিকেশন মানে কি যেখানে অনেক মানুষ একসাথে তোমার কথা শুনবে এবং এমন একটা টুল সেখানে ইউজ করতে হবে যে টুলটার মাধ্যমে অনেক মানুষ একসাথে উপকৃত হয় এটাকে বলে মাস কমিউনিকেশন The mass communication is a powerful tool for nutrition education. It should be fully used in goiter control program. বোঝা গেছে এখানে যেটা পড়বে সেটা হলো যদি শর্ট নোট লিখতে দেয় এইটুকু জায়গা ফার্স্টে লিখবে অবজেক্টিভ লিখবে দিয়ে প্রোগ্রাম কম্পোনেন্ট লিখবে দিয়ে এই যে প্রোগ্রাম কম্পোনেন্টের যেটুকু পোরশন আন্ডারলাইন করা আছে সেই টার্মিনোলজি গুলো শুধু লিখে দেবে ঠিক আছে আর যদি বলো যে এটা লিখবো না শুধু এই পয়েন্টগুলো লিখে দিলেও চলবে ঠিক আছে ব্যাস হয়ে গেল শেষ এবার আছে তলায় ইভ্যালুয়েশন কিভাবে ইভ্যালুয়েশন করব না কারেন্টলি দিস প্রোগ্রাম ইজ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড ইন দিস কান্ট্রি এইটুকু কথা লিখবে তার সাথে লিখবে
At present, 70% of the population is consuming iodized salt. The state lagging behind are salt producing state গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু এরা কিন্তু অলরেডি এই কথাগুলো শুনছে এবং এরা মেনে চলছে, ঠিক আছে। The possible reason is that it is economical to transport salt by road network by the monitoring of quality of salt by the concerned department is not satisfactory. তোমরা শুধুমাত্র লিখবে এইটুকু কথা, এইটুকু। Currently, this program is successfully implemented in this country. Stop. At present, 70% of the population is consuming iodized salt. হয়ে গেছে, দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে বন্ধ হয়ে গেল, লেখা শেষ, গল্প শেষ, ঠিক আছে। দেন আমরা চলে আসছি SFP, একটু আগে লিখলাম না শর্ট নোট লিখতে, সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম। এটা খুব খুব ইম্পর্টেন্ট। আগেরটা ছিল ইন্টারভেনশন প্রোগ্রাম, কি ছিল ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা স্কিম। আজকে আমরা এখন পড়ছি সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম। সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রামের আন্ডারে খুব খুব ইম্পর্টেন্ট হলো মিড ডে মিল। চল কি বলেছে দেখি না, বলেছে ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম প্লে ইম্পর্টেন্ট রোল টু কমব্যাট ম্যালনিউট্রিশন। আমরা জানি যে কোনো সাপ্লিমেন্টারি প্রোগ্রামের উদ্দেশ্যই হলো ম্যালনিউট্রিশনকে প্রিভেন্ট করা। The aim of this supplementary feeding program is to improve, এই প্রোগ্রামটার উদ্দেশ্য কি না, the nutritional status of the vulnerable group through distribution of food supplement। যেসব মানুষ ভালনারেবল গ্রুপে বিলং করছে তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে উন্নতকরণ করতে হবে, এই গেল এই প্রোগ্রামের মূল কথা। The supplementary program adopted by the government of India, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন কোন প্রোগ্রামগুলোকে অ্যাডপ্ট করেছে, গ্রহণ করেছে না, মিড ডে মিল প্রোগ্রাম, খুব খুব ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য MDMP, ঠিক আছে। দেখো কি বলেছে না, MDMP অলসো নোন অ্যাজ স্কুল লাঞ্চ প্রোগ্রাম, এর আরেকটা নাম কি স্কুল লাঞ্চ প্রোগ্রাম। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে মিড ডে মিল ওয়ার্ল্ডের লার্জেস্ট স্কুল ফিডিং প্রোগ্রাম। যদি বলে ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ফিডিং প্রোগ্রামের নাম লেখো, তাহলে কি হবে, মিড ডে মিল, ঠিক আছে। যেখানে 12 কোটি চিলড্রেন এবং 12.65 লাখ স্কুল এটার মধ্যে এর আওতায় পড়ে, মানে মিড ডে মিল খায় 12 কোটি, 12 crore children। Cannot imagine that যে this is a what kind of program are launch in the India, world largest school feeding program। এটার জন্য আমাদের দেশে তাও বাচ্চারা স্কুলে যায় যে দুমুঠো খেতে পাবে বলে, ঠিক আছে। তো দেন আমরা দেখতে পাচ্ছি যে মিড ডে মিল ইন স্কুল ফার্স্ট ইন্ট্রোডিউসড 1925 for disadvantaged children in Madras municipal corporations, ঠিক আছে। যে সকল জায়গায় এখনো ম্যাড্রাস মিউনিসিপাল কর্পোরেশনে অনেক বাচ্চাই কিন্তু মিড ডে মিল ওই সব জায়গায় স্কুলগুলোতে এখনো নেই, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। বাকি সমস্ত গভর্নমেন্ট স্কুলে আছে, প্রাইভেট স্কুলেও কিন্তু মিড ডে মিল নেই। তো অনেক বাচ্চা আছে সরকারি স্কুলে যারা মিড ডে মিল খাওয়ার জন্যই স্কুলে যায় এবং ওই খাবারটা খাওয়ার ফলে তাদের অনেকটা ক্ষুধা নিবারণ হয়, যার ফলে ম্যালনিউট্রিশন কিছুটা হলেও হয়তো কমা সম্ভবপর হচ্ছে বা হবে আগামী দিনে, এটা আমরা আশা রাখতে পারি। তো বলেছে আফটার সেভারেল ইয়ার্স, অনেক বছর তো পেরিয়ে গেল, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, NSPE ফুল ফর্ম, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, এটা হলো ফুল ফর্ম। অন 15 আগস্ট 1995 তারা কি করেছিল, এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছিল আর একটু মডিফাই করে। সেখানে কি দেখা দিয়েছিল না, দেখা দিয়েছিল দ্য সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য স্কিম কনসিস্ট ফ্রি সাপ্লাই অফ ফুড গ্রেনস অ্যাট দ্য রেট অফ 100 গ্রাম পার চাইল্ড পার স্কুল পার ডে, প্রতিদিন 100 গ্রাম করে প্রতিটা বাচ্চাকে দানা শস্য দেওয়া হবে। and subsidizing the transportations of food grains up to maximum ₹50 per quintal এবং ₹50 পার কুইন্টালে
গভর্নমেন্ট থেকে তাদেরকে ওই ফুড গ্রেনটা যেহেতু তারা ট্রান্সপোর্ট করে আনবে সেই জন্য দেওয়া হবে। ঠিক আছে, তাহলে মিড ডে মিলের অবজেক্টিভ কি? রাইট দ্য অবজেক্টিভ অফ মিড ডে মিল প্রোগ্রাম। Now that's first point is the to improve nutritional status and alternativeness of school children attending primary sector 1 থেকে 5 ক্লাস পর্যন্ত মিড ডে মিল, এখন তো ক্লাস 8 পর্যন্ত দেওয়া হয় না মিড ডে মিল? হ্যাঁ, তাহলে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত একটা বাচ্চাকে সুনিশ্চিতকরণ করা হয় যে তুমি স্কুলে গেলে অন্তত এইটুকু খাবার, তোমার বডিতে এতটা এনার্জি, এতটা প্রোটিন তোমার বডিতে আমরা ঢোকাতে পারবো। দ্যাটস কল্ড দ্য সাপ্লিমেন্টারি ফিডিং। টু ইমপ্রুভ দ্য স্কুল এনরোলমেন্ট, স্কুলে বাচ্চার পড়াশোনার সংখ্যা বাড়ছে, অ্যান্ড অ্যাটেন্ডেন্স অন ওয়ান হ্যান্ড, একদিকে যেমন অ্যাটেন্ডেন্সের রেট বাড়ছে, অন্যদিকে টু রিডিউস স্কুল ড্রপ আউট রেট অফ দ্য আদার হ্যান্ড, একদিকে স্কুলে এনরোলমেন্ট বাড়ছে, অপরদিকে কি হচ্ছে যে ড্রপ আউটের সংখ্যা কমছে। এটাই হলো মিড ডে মিলের উদ্দেশ্য। দেন টার্গেট গ্রুপ কারা? না, 1 থেকে মানে ক্লাস প্রাইমারি সেক্টরটা এখন তো মানে ওই ক্লাস 8 পর্যন্ত হয়ে গেছে। এই বইটা যখন টেক্সট হয়েছিল তখন এটা লেখা ছিল, বাট এখন কিন্তু ক্লাস 8 পর্যন্ত হয়ে গেছে। গভর্নমেন্ট এডেড অ্যান্ড লোকাল বডিজ স্কুল, এরা হলো টার্গেট গ্রুপ। আর প্রোগ্রাম কম্পোনেন্ট কি? না, এই প্রোগ্রামটার মধ্যে কি কি জিনিস আছে আমরা দেখে নিই একবার ঝট করে। নিচে লেখা আছে, তবুও এটা একবার পড়ে নে, এগুলো লিখতে হবে না, যদি শর্ট নোট পড়ে তখন লিখতে হবে। 100 গ্রাম ফুড গ্রেনস পার চিলড্রেন অফ প্রাইমারি ক্লাস পার স্কুল পার ডে, ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে লিখবে। 100 গ্রাম ফুড গ্রেনস, ছোট্ট একটা হাইফেন, পার চাইল্ড অফ প্রাইমারি ক্লাসেস পার স্কুল পার ডে হলো। দেন 150 গ্রাম ফুড গ্রেনস পার চিলড্রেন অফ আপার প্রাইমারি স্কুল পার ডে আর গিভেন ইন কুকড ফ্রম ফর 200 একাডেমিক ডেজ ইন দ্য ইয়ার, মানে 365 দিনের মধ্যে 300 দিন আগের বার আমরা দেখলাম আইসিডিএস এ খাবার দেওয়া হচ্ছিল, এখন দেখতে পাচ্ছি 200 দিন মিড ডে মিলে খাবার দেওয়া হয়। তার 100 গ্রাম ফুড গ্রেনটা আসে প্রাইমারি ক্লাসের জন্য প্রতিটা বাচ্চা, 150 গ্রাম আসে প্রি প্রাইমারি বা আপার প্রাইমারির আপার প্রাইমারির বাচ্চাদের জন্য। বছরে 200 দিন এই মিড ডে মিলের সাপ্লিমেন্টারি যে খাবার কুকড ফুড সেটা দেওয়া হয়। দেন কি বলেছে? ট্রান্সপোর্ট সাবসাইডলি ফুড গ্রেন ইজ প্রোভাইডেড 11 স্পেশাল ক্যাটাগরি স্টেট, 11টা স্পেশাল ক্যাটাগরি স্টেট আছে যেগুলোতে সাবসাইড ফুড গ্রেন পৌঁছে দেওয়া হয় অ্যাট পিডিএস মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে। প্রিভ্যালেন্ট দিস স্টেট অ্যান্ড আপ টু ম্যাক্সিমাম অফ রুপিস 75 টাকা পার কুইন্টাল, প্রতি কুইন্টালে 75 টাকা ওই খাবারটা সেখানে ওই স্টেটগুলোতে পৌঁছে দেয় বলে এক্সট্রা করে পেয়ে থাকে। ফর আদার দেন স্পেশাল ক্যাটাগরি স্টেট ইউটিএস, মানে কি অন্যান্য স্টেটের থেকে যে স্টেটগুলোকে মানে স্পেশাল ক্যাটাগরি স্টেট যেখানে দেখা গেছে ম্যালনারিস্টের সংখ্যা বেশি বা বাচ্চা একদম স্কুলে আসছে না বা পড়াশোনা করছে না, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রেশনের মাধ্যমে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি যে ফুড অ্যান্ড নিউট্রিশনাল কন্ট্রিবিউশন অফ দ্য প্রোগ্রাম, মিড ডে মিল প্রোগ্রামের মাধ্যমে কতটা ক্যালোরি প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এনার্জি হচ্ছে 450 ক্যালোরি প্রাইমারি স্কুল চিলড্রেনদের আর 700 ক্যালোরি আপার প্রাইমারি স্কুল চিলড্রেনদের। প্রোটিন কত হচ্ছে? 12 গ্রাম প্রাইমারি স্কুল চিলড্রেনদের আর 20 গ্রাম আপার প্রাইমারি স্কুল চিলড্রেনদের। তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ শুড বি অলসো সাপ্লিমেন্টেড। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে আপার প্রাইমারি স্কুল চিলড্রেনদের আইসিডিএস থেকে কত ক্যালোরি কত প্রোটিনের চাহিদা পূরণ হয় তখন এটা যাবে। সেম ভাবে যদি প্রাইমারি স্কুল চিলড্রেনদের কত ক্যালোরি কত প্রোটিনের চাহিদা পূরণ হয় তখন এইটুকু যাবে। ঠিক আছে, বেশ। দেন এটা তোদের নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি দিয়েছি, কারণ আইসিডিএস সেন্টারে কাজ করে এসেছিলিস,
ওরা কতটা খাবার প্রতিদিন রান্না করে সেটা তোরা লিখেছিলিস। এবার ভবিষ্যতে যখন আবার প্রাইমারি স্কুলে তোরা ভিজিট করতে যাবি, তখন তাদের কিভাবে কতটা খাবার গভর্নমেন্ট থেকে দেয় তাদের একটা লিস্ট আউট করা থাকে, সেই অনুযায়ী মোটামুটি তারা টাকা পায় পার স্টুডেন্ট পিছু, এবং সেইভাবেই খাবারটা তৈরি হয়। সেটা ফুড গ্রেনস কতটা প্রাইমারি স্কুলের জন্য, আপার প্রাইমারির কত, সেটা এখানে লেখা আছে, এটা একবার চোখ বুলিয়ে নিবি, ঠিক আছে। এবার আমরা আসছি যে কত টাকা গভর্নমেন্ট থেকে পাচ্ছে। কস্ট অফ দ্য ফুড সাপ্লিমেন্টেশনস, এই প্রত্যেকটা জিনিস শর্ট নোটে কিন্তু লিখতে হবে, বেশি কথা নয়, এক দুটো করে জাস্ট লাইন। দ্য কুকিং কস্ট অফ দ্য প্রাইমারি ₹4.13, এত টাকা পার চিলড্রেন পার ডে, অ্যান্ড আপার প্রাইমারির জন্য 6.18 পার চিলড্রেন পার ডে, এই টাকাটা পেয়ে থাকে, ঠিক আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কত দিচ্ছে? 75% অফ দ্য টোটাল কুকিং কস্ট, এবং স্টেট গভর্নমেন্ট বিয়ার করে 25%। এইটুকু সারা জীবন মনে রাখবি। আইসিডিএস সরি মিড ডে মিল প্রোগ্রামটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 75%, আর 25% দেয় স্টেট গভর্নমেন্ট। এইভাবেই প্রোগ্রামগুলো লঞ্চ করছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা দেখছি যে প্রোগ্রাম অর্গানাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, কিভাবে একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট হলো না। ফার্স্ট হলো দিস প্রোগ্রাম ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই পঞ্চায়েত, ফার্স্টে পঞ্চায়েত বা নাগর পালিকাস, তোরা মনে রাখবি দিস প্রোগ্রাম ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই পঞ্চায়েত। প্রথমে পঞ্চায়েতে আমরা জানি বেশিরভাগ প্রাইমারি স্কুল যেগুলো গ্রামগঞ্জে আছে তাদের একটা পঞ্চায়েত ব্যবস্থা আছে গ্রামের, যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন বলে থাকি আমরা, শহরাঞ্চলে হলে সেটা মিউনিসিপ্যালিটি হয়ে যায়। তো ওই পঞ্চায়েত আছে। দিস ফিডিং ইজ ইউজুয়ালি ক্যারিড আউট ইন দ্য স্কুল প্রেমিসেস, এই যে প্রোগ্রামটা যখন চলে তখন মিড ডে মিলের যে খাবারটা সেটা সরাসরি রেশন ডিলার থেকে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে সেটা সরাসরি স্কুলের ক্যাম্পাসে পৌঁছে যায়, এবং দ্য স্কুল টিচার ইজ রেসপন্সিবল ফর দ্য প্রিপারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফর ফুড অ্যান্ড মেনটেনেন্স অফ ফুড স্টক রেজিস্টার্স, health card and attendance relevant to the program. A helper is appointed to assist the teacher in organizing the feeding. এতটা বলার দরকার নেই, তোমরা শুধু এইটুকু বলবে এই প্রোগ্রামটা, দিস প্রোগ্রাম ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই পঞ্চায়েত, দেন লিখবে দ্য ফিডিং ইজ ইউজুয়ালি ক্যারিড আউট ইন স্কুল প্রেমিসেস। 3 নম্বর কথা যাবে দ্য স্কুল টিচার ইজ রেসপন্সিবল ফর দ্য প্রিপারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফুড, ওকে, and maintenance the stock registers, health card and attendance relevant to the program. Stop. Next point যাবে a helper is appointed to assist the teacher to organizing the feeding. এই 5টি লাইন পরপর লিখে দেবে, হয়ে গেল। বেশ, এবার আমরা দেখব প্রোগ্রাম মনিটরিং অ্যান্ড ইভালুয়েটেড। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, এবার একটুখানি দেখ যে কি বললাম, প্রোগ্রাম মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। বলেছে কিভাবে প্রোগ্রামটা মনিটরিং হচ্ছে না। অ্যাট প্রেজেন্ট দ্য ফলোইং মনিটরিং অ্যান্ড এডুকেশন সিস্টেম আর ইউজ টু ইভালুয়েট দ্য এফেক্টিভনেস অফ দ্য প্রোগ্রাম। এই পরপর এই কথাগুলো লিখে দিতে হবে, আর কিচ্ছু লিখতে হবে না। ফার্স্ট এডুকেশন সেকশনার, কি লেখা আছে, হ্যাঁ, এডুকেশন সেকশনারিজ মিটিং অ্যাট ন্যাশনাল লেভেল 1 নাম্বার। 2 নাম্বার ন্যাশনাল স্টিয়ারিং কাম মনিটরিং কমিটি ব্র্যাকেটে NSMC, স্টেট স্টিমিং কাম মনিটরিং কমিটি SSMC, কোয়ার্টারলি প্রোগ্রেস রিপোর্ট QPR, যেটা আমরা আইসিডিএস আগের দিন সিডিপিওর ক্ষেত্রেও পড়েছিলাম, মান্থলি প্রোগ্রেস রিপোর্ট বা কোয়ার্টারলি প্রোগ্রেস রিপোর্ট বা হাফ ইয়ারলি প্রোগ্রেস রিপোর্ট, স্টেট ওয়াইজ মনিটরিং মেকানিজমস,
এইগুলোর মাধ্যমে একটা প্রোগ্রাম মনিটরিং এবং ইভালিউশন হয়ে থাকে। এই প্রত্যেকটা জিনিস শর্ট নোটে যাবে যদি লিখতে দেয়। সেই শর্ট নোটটাও ডিপেন্ড করবে কত নাম্বার আছে, ঠিক আছে। বেসিক্যালি তোদের সিলেবাসে যেটা আছে সেটা হলো অবজেক্টিভ, টার্গেট গ্রুপ, বেনিফিশিয়ারিজ আর লিমিটেশনস, ঠিক আছে, এইটুকু আছে। তো বেশি কথা লেখার সময় থাকলে লিখবি, আর না লেখার থাকলে যেগুলো লেখা আছে সেগুলোকেই তোরা মেনটেন করবি, ঠিক আছে। লিখলে ক্ষতি নেই, কিন্তু সময়টা দেখে নিতে হবে। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি the monitoring process and evaluation should be focused on the following features. এইটুকু জায়গা একটু ইম্পর্টেন্ট, আজকে এইটুকুই পড়াবো। The reaction of the key participant at the grassroots level, namely the school children. কাদের ওপর এই প্রোগ্রামটা চলছে, কাদের ওপর মানে এই প্রোগ্রামটা রান করছে, তারা কারা, গ্রাসরুট লেভেলে কারা আছে, একদম স্কুল চিলড্রেন। The class teachers, helper, local ration shopkeeper about the program. এরা হলো grassroots লেভেলে আছে। এদের ওপরে কারা আছে? The linkage among primary health center, এদের সাথে লিংক করেছে। ভিলেজ পঞ্চায়েতি রাজ and ICDS, এদের সাথে লিংক করা আছে। দেন কারা আছে? The strength and limitation of the food subsidy and the hot meal variants, ঠিক আছে, খাবারটা যারা রান্না করছে অনেক সেলফ হেল্প গ্রুপ তারা এদের সাথে লিংক আপ করে আছে। দেন ইম্প্যাক্ট অফ দ্য প্রোগ্রাম অন নিউট্রিশনাল স্টেট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যামং দ্য চিলড্রেন, সেই জায়গাটাও দেখা যে এগুলোরও ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। দেন হলো ইভালিউশন অফ হাইজিন প্রিপারেশনস অ্যান্ড সার্ভিং অফ মিড ডে মিল, সেটাও দেখা যে যেখানে খাবারটা রান্না হচ্ছে সেটা হাইজিনিক্যালি মেনটেন হয় কিনা, এবং যে খাবারটা বাচ্চাদের দেওয়া হচ্ছে সেটা মানে কতটা যত্ন সহকারে সেটা দেওয়া হয়, এটাও কিন্তু দেখতে হবে। এই গেল টোটাল মনিটরিং অফ দা আইসিডি, এই কি ছিল এটা, মিড ডে মিল। হ্যাঁ, সেন্ট্রাল মিড ডে মিল কিভাবে মনিটরিং করা হচ্ছে। বলতো এইটুকু থেকে তোদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। হ্যাঁ, আর একটুখানি বাকি আছে। কালকে কখন ফাঁকা থাকবি? কাল সারাদিনই ফাঁকা। সারাদিনই ফাঁকা, তাই তো? তাহলে কালকে আমি ওই সকালবেলায় 9টার থেকে যদি পড়াই। ও তোদের তো দোল আছে, দোল আছে না? ঠিক আছে ঠিক আছে, কালকের দিনটা আমি ফাঁকা রেখে দিচ্ছি, আবার নেক্সট হয়তো মঙ্গলবার দিন পড়াবো, কেমন? হ্যাঁ আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে